প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ফাংশন থেকে। তো চ্যাপ্টারের ম্যাথগুলো করার পূর্বে এই চ্যাপ্টারের ফাংশনের এবং অন্যের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, দেন ম্যাথের মধ্যে ঢুকব। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ফার্স্টেই আমি আলোচনা করব যে আসলে অন্বয় ও ফাংশন কি, ফাংশন কিভাবে হলো এবং অন্বয় বিষয়টা কি, অন্বয় থেকে কিভাবে ফাংশনের উৎপত্তি। সো আমি আগে আলোচনা করব অন্বয় নিয়ে। তো অন্যটা যদি আমি লিখি, অন্বয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সম্পর্ক, অথবা আমরা এটাকে বলি রিলেশন। তাহলে এই অন্বয় সম্পর্ক রিলেশন কি? যদি এ ও বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয়, তবে এ ক্রস বি এর অশূন্য অপোজিটকে এ হতে বি এর অন্বয় বলে। অর্থাৎ অন্বয় সম্পর্ক রিলেশন আমরা যদি আর দ্বারা প্রকাশ করি রিলেশনকে বা অন্যকে, তাহলে বিষয়টা দাঁড়াবে অর্থাৎ আর সাবসেট অর ইকুয়াল এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর অশূন্য উপসেটকে এ হতে বি এর অন্বয় বলা হয়। যেমন আমরা এ ক্রস বি সম্পর্কে যদি একটু জানি, যদি এ যদি একটা সেট হয় 1 2, বি যদি একটা সেট হয় এ বি, সো এ ক্রস বি কী হবে এটা আমাদের সবারই জানা আশা করি, 1a 1b 2a 2b। সো এটা হচ্ছে এ ক্রস বি এর অশূন্য উপসেট। আমরা কি এটা কিন্তু আর দ্বারা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে অন্বয়। এবার আসি অন্বয় থেকে। তবে অন্বয়ের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়, আবার দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। স্টেপ বাই স্টেপ আমরা আসবো আরও। তো তার পাশাপাশি আমরা ফাংশনটা একটু ক্লিয়ার করি। অন্বয় থেকে, অন্বয়ের সাথে ফাংশনের বা কী সম্পর্ক, অন্বয় থেকে আসলে কীভাবেই ফাংশনটা আসলো। তো ফাংশনের বিষয়টা হচ্ছে এমন, ফাংশন যে কোনো অন্বয়ের ক্রমজোড়ের, কোনো অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে সে অন্বয়কে ফাংশন বলে। যেমন এটা একটা অন্বয়, এখানে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানে এখানে 1 আছে, এখানে 1, আবার এখানে 2 আছে, এখানে 1। অর্থাৎ এটা অন্বয় ঠিক আছে, বাট প্রথম উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন না, কিছু কিছু প্রথম উপাদান একই হয়ে গেছে, যার কারণে এটা অন্বয় কিন্তু সেটা ফাংশন না। আর যদি ফাংশন হতে হয় তাহলে কোনো অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে সে অন্বয়কে ফাংশন বলে। যেমন আমি যদি লিখি আর ইকুয়ালস টু 1a 2b 3c, তাইলে অবশ্যই এটা কী হবে, ফাংশন হবে, কারণ এখানে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। তো এখানে অন্বয় ফাংশনের সংজ্ঞা, তারপর এত বিস্তারিত আলোচনা করার মানে কি? আসলে এমসিকিউতে কিন্তু এরকম প্রায়ই আসে যে নিচের কোনটি ফাংশন, নিচের কোনটি ফাংশন নয়, এরকম চিত্র সহকারেও দেওয়া থাকতে পারে। তো সেখানে কিভাবে বোঝা যাবে?
তো আশা করি যদি এরকম তালিকা আকারে যদি দেওয়া থাকে এবং অপশান যদি থাকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা যে প্রথম উপাদানগুলো যখন ভিন্ন ভিন্ন হবে, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলেই সেটাকে অবশ্যই ফাংশন বলা যায়। আর সেজন্য কিন্তু আমরা বলতেও পারি যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় কিন্তু ফাংশন নয়, কারণ ওই অন্যয়গুলোই ফাংশন হবে যে অন্যয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়। সো আমরা বলতে পারি কি যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। আর অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলে রেঞ্জ। যেমন এখানে 1 2 3 আমরা যদি লিখি যে ডোম আর, এখানে যদি আমি লিখি যে ডোম আর কি, অর্থাৎ ডোমেন আর এর ডোমেন কোনগুলা, ডোম আর, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি লিখব যে প্রথম উপাদান এখানে 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে ডোম আর। আর যদি বলি যে রেঞ্জ আর কি হবে, রেঞ্জ আর, তাহলে আমরা লিখব কি এ বি সি, অর্থাৎ কোনো অন্যের দ্বিতীয় উপাদানগুলোকে, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলে। ওকে, তো এই বিষয়টা একটু ক্লিয়ার হলো। আর আমাদের এই অন্যয় ও ফাংশন চ্যাপ্টারে আরও কিছু কিছু বিষয় আছে, যেমন এক এক ফাংশন কি, তারপর অন টু ফাংশন কি, এই বিষয়গুলো একটু আলোচনা করলে ভালো হয়। তো আমি একটু আমাদের আরও আলোচনার বিষয় আছে, দেন আমি সংজ্ঞার বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, তো সেজন্য সংজ্ঞা টাইপের বিষয়গুলো একটু প্রথমেই আলোচনা করে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এক এক ফাংশন বিষয়টা কীভাবে হবে, এক এক ফাংশন, এক এক ফাংশনের কে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, যদি কোনো ফাংশনের অধীনে, যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয়, তবে তাকে এক এক ফাংশন বলে। যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয়, তবে তাকে এক এক ফাংশন বলে। আচ্ছা, আমি যদি একটু চিত্রের সাহায্যে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা কেমন হবে। যেমন লিখলাম 1 2 3, এখানে দেওয়া আছে এ বি সি। সেক্ষেত্রে আমি 1 এর সাথে এর ক্রমজোড় গঠন করলাম, 2 এর সাথে বি এর ক্রমজোড় গঠন করলাম, 3 এর সাথে সি এর ক্রমজোড় গঠন করলাম। এই চিত্র থেকে আমরা অনায়াসেই একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। সেই অন্যয়টা হচ্ছে এরকম যে 1a 2b 3c। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা একটি এক এক ফাংশন। কেন? কারণ এটা যদি ডোমেন হয়, এটা যদি রেঞ্জ হয়, তাহলে ডোমেনের প্রত্যেকটা সদস্যের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্রতিচ্ছবি, প্রত্যেকটা সদস্যের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্রতিচ্ছবি, যার কারণে আমরা বলতেই পারি যেটা এক এক ফাংশন। তাহলে অবশ্যই তোমরা বলতে পারো তাহলে ফাংশন আর এক এক ফাংশনের মধ্যে তাহলে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা ফাংশনও আবার এক এক ফাংশনও। হ্যাঁ, ফাংশন কিন্তু আরও অন্যভাবে আমরা এটাকে গঠন করতে পারি। যেমন এখানে যদি আমি আরেকটা উপাদান যদি আমি দিই 4 লিখলাম, সেক্ষেত্রে 4 এর সাথে কিন্তু আমি সি এর আরেকটা সম্পর্ক নিতে পারি। সেক্ষেত্রে আমি আরেকটা ক্রমজোড় পাচ্ছি কি 4c। তো এটাও কিন্তু কি হবে? ফাংশন হবে। কেন? 1 2 3 4 প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, আর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলেই সেটা ফাংশন। যদি কোনো অন্যের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়, তবে সেটি ফাংশন। আর এক এক ফাংশন হতে হলে অবশ্যই ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এবং আমি যে লেখাগুলো বোর্ডে লিখছি, তোমরা যদি একটু খাতা কলম নিয়ে বসে যদি আবার এগুলো একটু খাতায় লিখে ফেলো, আশা করি বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝা যাবে।
আর আমি বলছিলাম যে অনটু বা সার্বিক ফাংশনের বিষয়ে একটু কথা বলার জন্য। আমি যদি অনটু বা সার্বিক ফাংশনের বিষয়ে একটু কথা বলি, তাহলে বিষয়টা দাঁড়াবে এমন যে আমি একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। আমি চিত্র লিখলাম, এখানে লিখলাম 1 2 3, এখানে লিখলাম 3 5 7। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এটা ধরি এ আর এটা ধরি বি। তাহলে এর যে সদস্যগুলো আছে, যেমন এর সদস্য এখানে 1, আমি যদি এখানে 1 বসাই, এক্সের মান যদি আমরা 1 বসাই, তাইলে আমরা যদি ক্যালকুলেশন করি 2 ওকে 2, 2 একে কত হবে? 3 হবে। যেমন আমি যদি এখানে 1 বসাই, তাহলে বিষয়টা দাঁড়াবে 2 × 1 + 1 অর্থাৎ 3। আমি যদি এখানে 2 বসাই, তাহলে বিষয়টা হবে 2 × 4 + 1 অর্থাৎ 5। আমি যদি এরভাবে আমি যদি 3 বসাই, তাহলে হবে 2 × 3 + 1 তার মানে 7। তো আমরা স্পষ্টই একটা বিষয় খেয়াল করছি যে এর উপাদানগুলোর জন্য বি এর উপাদানগুলো পাওয়া যাচ্ছে এই ফাংশন দ্বারা। সো এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি? সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বলতে পারি। তো সংজ্ঞায়িত যদি আমি বইয়ের ভাষায় করি যে এ এলিমেন্ট এর জন্য যদি বি এলিমেন্ট বি পাওয়া যায়, তবে সেই ফাংশনটি অনটু ফাংশন হবে। তো বেসিক কনসেপ্টটি একটু ক্লিয়ার করলাম। তারপর আমরা এবার অঙ্কে চলে যাই। তো আমি আজকে যেই বই থেকে অঙ্ক করাবো সেটা হচ্ছে SU আহমেদের স্যারের বই। তো এই বইয়ের কিছু প্রবলেম আজকে আমি সলভ করব। তবে এই ফাংশনের চ্যাপ্টার থেকে আমি যদি বলি যে পরীক্ষায় আসার মতো কি বিষয় আছে, এখান থেকে সরাসরি পূর্ণাঙ্গ সৃজনশীল পরীক্ষায় আসবে না বা আসে না সাধারণত। এখান থেকে হয়তো বা এটা বিন্যাস সমাবেশের সাথে অথবা সরল রেখার সাথে অথবা ভেক্টরের সাথেও লিঙ্ক হিসাবে হয়তো বা ক নাম্বার বা খ নাম্বার হিসেবে থাকতে পারে, যে কোনো একটা আসে, অথবা অনেক ক্ষেত্রে ক খ দুটোই আসতে পারে। তবে এমসিকিউর জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট এটা। এমসিকিউ 1 থেকে বা 2টা এমসিকিউ তো এখান থেকে আসেই। তো এমসিকিউর জন্য এরকমই আসবে, হয়তো বা নিচের কোনটি ফাংশন বা নিচের কোনটি এক ফাংশন বা কিছু ছোটোখাটো কিছু ম্যাথ আছে, এই বিষয়গুলো আসবে। গফ ফগ নির্ণয় করা, স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করবো। তবে প্রথমে আমি যদি এই চ্যাপ্টারে একটা গাইডলাইন দিই এমন যে তোমরা যদি SU আহমেদের বইটা ফলো করো, তাহলে অবশ্যই খেয়াল করবা 3 থেকে 18 পর্যন্ত কিছু অঙ্ক আছে। আমি এই টোটাল চ্যাপ্টারটাকে আমি একদম ভাগ করে যদি ফেলি যে কয়টা স্টেপ আছে, কয়টা স্টেপে আমি স্টুডেন্টদের সাথে আলোচনা করি, আমি যদি আলোচনা করি যে আমি 1 নম্বরে আমি তালিকা দিয়ে 3 থেকে 18 পর্যন্ত সব অঙ্কগুলো করার জন্য বলবো। 3 থেকে 18 প্লাস এখানে 21 নাম্বার এবং 22 নাম্বার, এই বিষয়গুলো সাধারণত ফাংশনের সাথে বা একদম নর্মাল কিছু অঙ্কের সাথে জাস্ট ফাংশনের মানগুলো বসালেই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ, এই টাইপের বিষয়গুলো এখানে হয়। 3 থেকে 18, 21, 22 এই 1 নম্বরের আওতায় আমি রাখলাম। 2 নাম্বার এখান থেকে তোমাকে যাচাই করতে দিবে, যেমন একটা ফাংশন দিয়ে বলবে যেটার বিপরীত ফাংশন নির্ণয় করো। বিপরীত ফাংশন নির্ণয়, এটা আমি 2 নাম্বার দিতে পারি। 3 নাম্বারে বলতে পারি, একটা ফাংশন দিয়ে বলতে পারে যে ফাংশনটি এক এক কিনা যাচাই করো। এক এক ফাংশন যাচাই, তারপর বলতে পারে ফাংশনটি এক এক কিনা, তারপর বলতে পারে ফাংশনটি সার্বিক বা অনটু ফাংশন কিনা। সার্বিক ফাংশন, সার্বিক ফাংশনের একটা নাম হচ্ছে অনটু, সার্বিক ফাংশন বা অনটু যাচাই। তারপর এই দুইটা থেকে আরেকটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একটা ফাংশন দিয়ে বলবে যে এই ফাংশনটার বিপরীত অস্তিত্ব যাচাই করো। বিপরীত অস্তিত্ব, বিপরীত বিপরীত অস্তিত্ব, বিপরীত অস্তিত্ব যাচাই করো। অর্থাৎ বিপরীত অস্তিত্ব তখনই থাকবে একটা ফাংশনের যদি এই ফাংশনটা যদি এক এক ফাংশনও হয় এবং এই ফাংশনটা যদি সার্বিক ফাংশন হয়, তাহলে অবশ্যই সেটার বিপরীত অস্তিত্ব বিদ্যমান। এমন প্রশ্ন বোর্ডেও আসছে, মেবি 17 সালে অথবা 18 সালের কোনো একটা সৃজনশীল প্রশ্নে বোর্ডের পরীক্ষা আসছে যে বিপরীত অস্তিত্ব যাচাই করো। তখন কি করতে হবে? এক এক ফাংশন কিনা সেটা যাচাই করতে হবে এবং সার্বিক ফাংশন কিনা সেটা যাচাই করতে হবে। দেন আমরা ডিসিশন নেব যে অবশ্যই এই ফাংশনটার মধ্যে বিপরীত অস্তিত্ব বিদ্যমান আছে। তো গেল এই বিষয়ে। আরেকটা বিষয় এখান থেকে থাকে, সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। যে কোনো একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা।
ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা, ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তারপর 6 নাম্বার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, গফ এক্স অথবা অনেক ক্ষেত্রে গফ ফগ এক্স অথবা অনেক ক্ষেত্রে ফগ নির্ণয়। তো আমি মনে করি যে সৃজনশীলে কখনো কতে বা কখনো কতে ক্ষতে বা শুধুমাত্র ক্ষতে বা শুধুমাত্র গতে, এই টপিকসগুলোর মধ্যেই তোমরা যদি একটু বিশ্লেষণ করে দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা বিভিন্ন টেস্ট পরীক্ষা আসা প্রশ্ন, ফাংশন থেকে প্রায় এই 6 আইটেমের প্রশ্নের মধ্যেই থাকবে। তো টোটাল বেসিক কনসেপ্টটা আমি আজকের ক্লাসে আলোচনা করলাম। তো 3 থেকে 18 এবং 21-22 এই টাইপের কিছু সমাধান আজকে আমি দেখাবো এসইউ আহমেদের বই থেকে। তো দেখি প্রথমেই আমি আগেই বলছি এই অঙ্কগুলো কিন্তু মোটামুটি অনেক সহজ। আচ্ছা, তো এটা আমি এখানে থাক। আচ্ছা, তারপর আমি এখানে অঙ্কগুলো কিছু অঙ্ক আমি করে দেখাচ্ছি। যেমন যদি আমি 3 নাম্বার অঙ্কটা করি, ফার্স্টে 3 নাম্বার করব। দেওয়া আছে f of x equals to 1 minus x by 1 plus x। তো এটার আলোকে আমাকে f cos দেখাইতে হবে f cos থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা বাই 2। সো আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড অবশ্যই কি দেওয়া আছে f cos থিটা, তাহলে অবশ্যই আমার কি হবে f cos থিটাটা আমি কি লিখতে পারি, f cos থিটা মানে হবে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, অর্থাৎ x যেখানে ছিল সেখানে cos থিটা, সো এখানেও x যেখানে ছিল সেখানে cos থিটা। সেক্ষেত্রে আসলে ত্রিকোণমিতি এমন একটা ব্যাপার, ম্যাক্সিমাম অঙ্কগুলোর মধ্যেই ত্রিকোণমিতি এসে হানা দেয়, ত্রিকোণমিতি থাকবেই। তো ত্রিকোণমিতির সূত্র জানাও কিন্তু জরুরি। তো সেক্ষেত্রে 1 মাইনাস cos থিটাকে আমরা লিখতে পারি কি 2 sin স্কোয়ার থিটা বাই 2। আবার 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2। ত্রিকোণমিতির এই দুইটা সূত্র অনেক বেশি জনপ্রিয় সূত্র, আমি মনে করি অনেক জায়গায় ব্যবহার হয়। ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যুগজীকরণ, এটার ব্যবহারের কোনো শেষ নাই। 1 মাইনাস cos থিটা হলে 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর যদি 1 প্লাস cos থিটা হয় তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2। সেক্ষেত্রে 2 2 কাটা যায়, আর sin থিটা বাই cos থিটা আমরা জানি tan থিটা, সো অবশ্যই লিখতে পারি tan স্কোয়ার থিটা বাই 2। হয়ে গেল রাইট হ্যান্ড সাইডের সাথে মিল, সো দেখানো হলো, প্রমাণিত হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। সবচেয়ে ভালো হয় তোমাদের কাছে যদি এসইউ আহমেদের বই থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার সময় এসইউ আহমেদের বইটা একটু পাশে নিয়ে নাও, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আরো ভালোভাবে উপকৃত হবে। তাহলে আমরা এবার এসইউ আহমেদ স্যারের বই থেকে আমরা 8.1-এর 4-এর 1 নম্বর অঙ্কটা করছি। 4-এর 1 তো দেয়া আছে y equal to f of x equals to 4x minus 7 2x minus 4। আমরা একটু প্রশ্নটা পড়ি, তোমরাও প্রশ্নটা পড়ো সবাই, যে y equal to f of x equals to 4x minus 7 by 2x minus 4 হলে প্রমাণ করো যে f of y equal to x। তো বরাবরের মতোই আমরা লিখতে পারি, সুতরাং f of y, যেহেতু f of x equals to 4x minus 7 by 2x minus 4, so f of y equals to 4y minus 7 2y minus 4, অর্থাৎ যেখানে x ছিল সেখানে y, সো এখানে x y x y। তো আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এই y এর মান কিন্তু এই টোটাল বিষয়টা, f of x তো অবশ্যই, এবং y এর মানও কিন্তু এইটাই। সো আমরা এখন y এর মানটা এখানে বসাইতে পারি। যদি বসাই তাহলে কি হবে 4x minus 7 by 2x minus 4 minus 7, নিচে হবে 2, আবার y এর মানটা আবার বসাচ্ছি 4x minus 7 2x minus 4 minus 4। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি
নিচে 2x - 4 ঠিক থাকবে, কারণ 4 এর নিচে মনে মনে 1 আছে। সো 4 এর সাথে 4 গুণ করে 4 4 16x - 4 7 গুণ করলে 4 7 28 -7, এখানে হবে 2x - 4, 4 দুগুণে 8x - 7 দুগুণে 14 -4, so 2x - 4 16x - 28 -7 into 2x - 4, 2x - 4 8x - 14 -4 into 2x - 4, অর্থাৎ লসাগুটি হওয়ার দ্বারা ভাগ, লগের সাথে গুণ। 2x - 4 2x - 4 কাটা, উপরে যা থাকছে 16x - 28, 4 দুগুণে 14x প্লাস 4 7 28, 8x - 14, 4 দুগুণে 8x প্লাস 16। সো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি মাইনাসের 28 প্লাসের 28, এখানে প্লাসের 8x মাইনাসের 8x। সো উপরে থাকে 2x আর নিচে 2, সো x। তাহলে আমাদের প্রমাণ ছিল কি f of y equal to x। সো আমরা f of y নিয়ে কাজ করলাম এবং কাজ করে ক্যালকুলেশন করতে করতে এক সময় আমাদের রাইট হ্যান্ড সাইড x। সো f of y equal to x প্রমাণিত। তাহলে তোমরা অবশ্যই 4 এর 2 এর প্রশ্নটা পড়ে দেখো, f of x equal to যদি তোমরা একটু প্রশ্নটা পড়ো, তোমাদের সাথে বই থাকলে সবচেয়ে বেশি বেটার। লেখা আছে যে f of x equal to 2x plus 1 by 2x minus 1 হলে, তো এখানে f of প্রমাণ করো যে f of x plus 1 by f of x minus 1 equal to 2x, অর্থাৎ এখানে f of x এর মান তোমরা বসাবা এই 4 এর একের মতো, দেন ক্যালকুলেশন করবা, রাইট হ্যান্ড সাইড হবে। আশা করি পারবা, খুবই সহজ। 4 এর 3ও সেম প্রসেস। 5 নম্বর অঙ্কটা দেখো যে f of x equal to ln x, phi of x equal to x to the power n। সো এখানে অঙ্কটা দেখতে কেমন একটু বিদঘুটে মনে হলো, আসলে অঙ্কটা কিন্তু অনেক ছোট এবং ইজি, ঠিক আছে? তো অনেকে সহজ অঙ্কই দেখতে বিদঘুটে হওয়ার কারণে আসলে অনেক ক্ষেত্রে অনেকে ভয়ে অঙ্কটা পরীক্ষায় করে আসেন। আসলে আমি এই বিষয়টা উপস্থাপন করছি। যেমন এখানে দেওয়া আছে কি, আসলে বিষয়টা সহজ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সহজ অঙ্ক করতে যাই ভেজাল সৃষ্টি হয়ে যায়। তো f of x equal to ln x, আর দেয়া আছে কি phi of x equals to x to the power n। তো সেক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, ঠিক আছে, f of phi of x, সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইন সাথে সাথে লিখে ফেলি, পরবর্তী লাইন, অর্থাৎ phi of x বলতে আমরা এখানে কাকে বুঝলাম, x to the power n কে বুঝলাম। তো আমি যদি এখানে f of x যদি ln x হয়, তাহলে f of x to the power n মানে কি ln x to the power n। তো আমরা ক্লাস 9-10 আমরা পড়েছি, যদি পাওয়ার যদি লগের সাথে যে মান থাকে, পাওয়ারকে আমরা চাইলে সহগে পরিণত করতে পারি। সো আমরা সহগ লিখলাম ln x, সেক্ষেত্রে n ঠিক আছে। আর ln x কে কিন্তু আমরা অবশ্যই কি লিখতে পারি, f of x লিখতে পারি, ঠিক আছে? হয়ে গেল আমার রাইট হ্যান্ড সাইড। সো প্রমাণিত হয়ে গেল। আসলে ফাংশনের অঙ্কগুলো একটু খেয়াল করলেই হয়, একটু খেয়াল করলে শুধু ফাংশনগুলো সেট আপ দিতে পারলেই আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে যায়। সো 3 থেকে 18 পর্যন্ত অঙ্ক অবশ্যই আমাদেরকে করতে হবে। তো আমি যতটুকু সম্ভব আমি আজকে ক্লিয়ার করছি, কতটুকু ক্লিয়ার করা যায় আজকের এই ভিডিওতে। তো এখানে কিন্তু f of t by 1 by t, সো তোমরা দেখতেই পাচ্ছ f of y আমরা এখানে বসালে অবশ্যই 1 by y হবে, f of x যদি বসাই তাহলে 1 by x হবে। সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা করব। আবার রাইট হ্যান্ড সাইডেও f of xy minus x minus y আছে, সেটা যদি আমরা এখানে বসাই দেন আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন হবে। তো আমরা একটা পর্যায়ে দেখবো যে লেফট হ্যান্ড সাইডের যে ক্যালকুলেশন এবং রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন একই হবে, তখন আমরা প্রমাণিত বা দেখানো হলো লিখে ফেলবো।
7 নাম্বার, এখানে লনের ব্যবহার আছে। অনেক লনের ব্যবহার দেখলে একটা আতঙ্ক সৃষ্টি হয়, আসলে লনের ব্যবহার কি করা যায়। সো এই জন্য আমি এই ক্যালকুলেশনটা ক্লিয়ার করছি। আবার অনেক স্টুডেন্ট যারা এসএসসিতে বা একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে আছো, তার অনেকেই কিন্তু এই ক্যালকুলেশনগুলো ইজি, কারণ 9-10 কিন্তু এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল তোমরা করে আসছো মোটামুটি ভাবে। তো আশা করি অনেকের জন্য এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাবে। আবার যারা আমরা একটু ফাঁকি দিয়ে আসছি, একটু কম পড়াশোনা করে আসছি, আসলে এই অষ্টম অধ্যায়ের ক্যালকুলেশনটা মূলত তাদের জন্য। খুব মানে যারা একদম ফাঁকি দিয়ে আসছো, খুব কম পড়াশোনা করে আসছো, ক্যালকুলেশন কম করে আসছো, আমি তাদের জন্য খুব ইজিলি আমি কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এখানে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। শুধুমাত্র একবার দেখলেই অঙ্কগুলো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি 7 নম্বরের ক্যালকুলেশনটা যদি দেখাই। সাথে কি দেওয়া আছে, f of t equals to ln 1 minus t by 1 plus t। তো সেই ক্ষেত্রে আসলে আমার লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে যা আছে আমি সেই বিষয়গুলোকে মানে যা দেওয়া আছে তার মাধ্যমে আগে উপস্থাপন করি, দেন আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো f of t দেওয়া আছে, যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে f of x আছে, সুতরাং আমি f of x টাকে বের করে ফেলি। তো বিষয়টা হবে 1 minus x by 1 plus x। আমি যদি f of y লিখি, দেন সেটা হবে ln 1 minus y by 1 plus y। তারপর আমি যদি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে f of x plus y by 1 plus xy। যদি এই ফাংশনে যদি এটা সেট আপ দিই বা ফাংশন যদি এটাকে আমরা বসাই, তাহলে বিষয়টা দাঁড়াবে কি 1, যেখানে x ছিল সেখানে, যেখানে t ছিল সেখানে যখন x বসাইছি x x, y বসানোর কারণে y y, এখন এখানে যা বসাবো ঠিক t এর জায়গায় কিন্তু তাই হবে। সো x plus y by 1 plus xy, আর এখানে হবে 1 plus x plus y 1 plus xy। জাস্ট শুধু f এর ভিতরে যেটা আছে সেটা শুধু সেটআপ দেওয়া, আর কিছুই না। এই ফাংশনের 3 থেকে 18 এর মধ্যে কাজ, তাহলে এতটুকু ক্লিয়ার, তেমন বেশি কঠিন কাজ না। সহজভাবে নিলে সহজ, আর কঠিন ভাবে নিলে অবশ্যই কঠিন। তাহলে আমরা যদি লসাগু করি, লসাগু হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ, সেই চির পরিচিত কথা, ক্লাস 4 থেকে এই কথাটা শুনে আসছি যে লসাগু করার সময় ভগ্নাংশের যোগ করার সময় লসাগুকে হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ, মাইনাস এক্স প্লাস, এখানে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে অবশ্যই ভিতরের চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস ওয়াই হবে এখানে, সেম প্রসেস 1 plus xy, so first 1 plus xy হবে, then plus x plus y। তো 1 plus xy 1 plus xy কাটা, তাহলে যা থাকবে হচ্ছে আমরা যদি একটু সাজাই গুছাই লিখি 1 minus x minus y plus xy, আর এখানে যদি সাজাই গুছাই লিখি 1 plus x plus y plus xy। সো আমাদের যে বিষয়গুলো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এই বিষয়গুলো একটু বের করে নিলাম। তোমরা অবশ্যই প্রশ্নটা পড়বে সাথে সাথে এবং অঙ্কটা দেখবে এবং অবশ্যই অঙ্কটা তুলবে খাতায়, আগে বুঝে নাও তারপরে তুলবে, দেন আশা করি পারফেক্টলি বিষয়টা ক্লিয়ার হতে পারবে। সো এখন আমার সবগুলো বিষয় যেহেতু আমার বের করে ফেলছি, সেট আপ দিয়ে ফেলছি, এখন আমরা চাইলে লেফট হ্যান্ড সাইডে লিখতেই পারি। লেফট হ্যান্ড সাইডে আসলে আছে f of x plus f of y। তাহলে f of x আমরা পেয়েছি ln 1 minus x by 1 plus x, তারপর হচ্ছে প্লাস ln 1 minus y 1 plus y। আমরা জানি ln যদি আমরা কমন নিই তাহলে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এভাবে লিখতে পারি, ঠিক আছে, ইনটু 1 minus y 1 plus y, অর্থাৎ ln কমন নেওয়ার কারণে যেটা যোগ ছিল সেটা গুণ হয়ে গেছে। এখন তোমরা যদি ক্যালকুলেশন করো, এখানে থাকবে কি 1 minus x 1 minus y, তারপর 1 plus x 1 plus y।
এখন ক্যালকুলেশন করে দেখতে পারো, ঠিক আছে। গুণ করার পর যেটা হবে সাজায় গুছাই লিখলে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই হবে, আর এখানেও গুণ করার পর যেটা হবে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। সো এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। সো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের মতো হয়ে গেছে, অলরেডি প্রমাণ হয়ে গেল। প্রশ্নটা পড়ে দেখো এবং অলরেডি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো 8 নাম্বার অঙ্কটা যদি তোমরা পড়ো দেখবে যে দেওয়া আছে, আবার একটু খেয়াল করো, তোমাদের বই আছে থাকলে সুবিধা হতো। y ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এটাই কিন্তু y এর মান, তো x ইকুয়াল টু এফ অফ y, মানে ফুল কপি 4-এর মতোই কিন্তু প্রায় 8 নাম্বার অঙ্ক। সো এটা তোমরা বাসায় সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। আমি আমার গাইডলাইনে বলেছি যে 3 থেকে 8 অবশ্যই সবগুলো অঙ্কই করা দরকার। আমি ম্যাক্সিমাম যেগুলো তোমাদের মানে ক্যালকুলেশন প্রবলেম হতে পারে এই ধরনের বিষয়গুলো আমি একটু উপস্থাপন করার চেষ্টা করছি, আর বাকিগুলো তোমরা নিজে নিজে ক্যালকুলেশন করো। তারপরও যদি কারো মনে হয় যে আমার এই অঙ্কটা করাতে হবে বা প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, হয়তোবা তোমাদের এই প্রবলেমগুলো নিয়ে আমি আবার নেক্সট ভিডিও আপলোড দিতে পারবো। তাহলে 9 নম্বরে তোমরা যদি খেয়াল করো 5 of x equal to x minus y, x minus 1 by x plus 1 দেওয়া আছে। সো এখানে 5 of x 5 of y টা আগে লিখে নিতে হবে। সেম ভাবে লেফট হ্যান্ড সাইড লিখবে এবং ক্যালকুলেশন করলে আশা করি তোমরা রাইট হ্যান্ড সাইডটা পাবে, তেমন কঠিন কোনো কাজ হবে না। এখানে f of t আছে t plus 1 by t, সো f of x হলে কি হবে x plus 1 by x। তো সেই ক্ষেত্রে এটাকে যদি বর্গ করো তারপর সূত্রে অ্যাপ্লাই করো, একদম ইজিলি a plus b হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করার পরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে, দেন কাটাকাটি যাওয়ার পর ইজিলি রাইট হ্যান্ড সাইডটা মিলে যাবে। তারপর 11 নাম্বার, তবে 11 নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্টও বটে এবং ক্যালকুলেশনে তেমন জটিলতা নেই, হালকা একটু জটিলতা আছে। আচ্ছা যাই হোক, আমি 11 নম্বর অঙ্কটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা একটু প্রশ্নটা পড়ো, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু একটা বিষয় দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এফ অফ এইচ বের করব, এফ অফ কে বের করব, এফ অফ এইচ প্লাস কে বের করব, দেন আবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখব। ওকে, তো ফার্স্টে আমরা লিখি, দেওয়া আছে 11 নম্বর, দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এইচ ইন্টু, দেখো মিলতেছে কিনা আমার প্রশ্নের সাথে, বইয়ের প্রশ্নের সাথে আমার প্রশ্নটা, x মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু, যে কোনো অঙ্ক করার পূর্বে অবশ্যই তোমরা বারবার প্রশ্নটা পড়ে নেবে এবং প্রশ্নের কথা চিন্তা করে করে ক্যালকুলেশন করবে এবং যেটা প্রমাণ করতে হবে সেটার দিকেও একটু চিন্তা থাকবে। আশা করি খুব সহজেই তোমরা অঙ্কে এক্সপার্ট হতে পারবে। সো আমি বলছিলাম এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এইচ লিখবো, এফ অফ এইচ লিখি, তাহলে যেখানে এক্স আছে সেখানে এখন এইচ হয়ে যাবে। তো এখানে তো এইচ আগেই আছে, তাহলে এইচ মাইনাস কে, এখানে হবে এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এইচ মাইনাস, এক্স এর জায়গায় শুধু এইচ বসছে আর বাকি সবই কিন্তু ঠিক আছে। তো যেখানে এক্স ছিল শুধু সেখানে শুধু আমি এইচ বসালাম, যার কারণে এইচ মাইনাস কে এটা কিন্তু কাটা, আর এইচ মাইনাস এইচ মানে কি জিরো, আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো, সো এটা আমি লিখতে চাচ্ছি না। এইচ প্লাস জিরো মানে তো এইচ, শুধু এইচ লিখবো। ঠিক সেম ভাবে এফ অফ কে যদি আমি বসাই, এখন আমরা ক্যালকুলেশন করে যেহেতু এইচ পেয়েছি, সো তোমরা চাইলে আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারো। এখানে যদি আমরা এফ অফ কে বসাই তাহলে এখানে কে ই পাওয়া যাবে, তাহলে এফ অফ এইচ সমান সমান এফ অফ এইচ, এফ অফ কে সমান সমান কে হলো। তারপর আরেকটা বিষয় আমরা সূত্রাং দিয়ে নিই, আরেকটা বিষয় আমরা লিখবো, সেটা হচ্ছে এফ অফ এইচ প্লাস কে এর মানটা আমরা বের করে নিব। তো এফ অফ এইচ প্লাস কে যদি হয় তাহলে বিষয়টা হবে কি, যেখানে এক্স সেখানে এইচ প্লাস কে, আর বাকি সব ঠিক আছে, এইচ প্লাস কে মাইনাস কে, এইচ মাইনাস কে প্লাস কে
যেখানে এক্স সেখানে এইচ প্লাস কে মাইনাস এইচ, কে মাইনাস এইচ। সো এখানে কি থাকবে, কে প্লাসের কে মাইনাসের কে, প্লাসের এইচ মাইনাসের এইচ। সো উপরে যা থাকছে এইচ গুণ এইচ, এইচ স্কোয়ার এইচ মাইনাস কে, এখানে সেম প্রসেস, ঠিক আছে, কে গুণ কে, কে স্কোয়ার, বাট এখানে কে মাইনাস এস এইচ। তো আমি যদি এখানে এইচ মাইনাস কে লিখি তাহলে অবশ্যই এই প্লাসটা মানে কে মাইনাস এইচ কে চাইলে আমি এইচ মাইনাস কে লিখতে পারি, তবে সামনে মাইনাস দিতে হবে। তো সামনে মাইনাস না দিয়ে এখানে আমি গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা যদি ক্লিয়ার হতে চাও বিষয়টা, এরকম ক্যালকুলেশন আমরা হয়তো অনেকেই দেখছি এরকম, যে এ মাইনাস বি কে আমরা চাইলে কি লিখতে পারি, মাইনাস বি মাইনাস এ লিখতে পারি। এই বিষয়টা অনেকেরই করি, অথবা তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা লিখাই যায়। সো এখন এইচ মাইনাস কে একই হয়ে গেল, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে এইচ মাইনাস কে। তো সেই ক্ষেত্রে লসাগুকে হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ। সো এইচ স্কোয়ার মাইনাস, এটা কিন্তু কে স্কোয়ার ছিল, সরি, তো এখানে হবে কে স্কোয়ার। তো আমরা চাইলে এটা লিখতে পারি এইচ প্লাস কে ইন্টু এইচ মাইনাস কে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইচ মাইনাস কে। সো এখানে থাকবে এইচ প্লাস কে। তো এইচ প্লাস কে, এই বিষয়টা কি হয়ে গেল, আমরা আসলে আমাদের 11 নং অঙ্কে যা দেয়া আছে আমি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ফাংশন বের করে ফেললাম। জাস্ট অঙ্ক এখনো শুরু করে নেই, তবে অঙ্ক শুরু করলে শেষ হয়ে যাবে। জাস্ট আমরা বিষয়টাকে উপস্থাপন করে নিলাম যে কি কি দেওয়া আছে এই বিষয়গুলো, এফ অফ এইচ, তারপরে কে, এফ অফ এইচ প্লাস কে। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইডে যদি আমি লিখি, লেফট হ্যান্ড সাইড এফ অফ এইচ প্লাস এফ অফ কে, সো বিষয়টা হবে কি এইচ প্লাস, আর এইচ প্লাস কে হবে কি, এইচ প্লাস কে মানেই হচ্ছে কি এফ অফ এইচ প্লাস কে। সো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তো ঠিক আছে, আমরা আজকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, পাশাপাশি তোমাদের নবম দশম শ্রেণীর কিছু কথাবার্তা তোমাদেরকে মনে করাই দিলাম আজকে। আসলে এই চ্যাপ্টারটা খুবই সহজ অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, এইচএসসি লেভেলের অঙ্ক হিসেবে এই চ্যাপ্টারটা অনেক সহজই। তো যাই হোক, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা বাকি অঙ্ক 3 থেকে 18-র মধ্যে বাকি যে অঙ্কগুলো আছে, তোমাদের যে অঙ্কগুলো প্রবলেম সেগুলো কমেন্টসে জানাতে পারো। ওই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিও তৈরি করব, এবং আমার গাইডলাইনের যে 5 থেকে 6টা নিয়ম আমি এখানে দেখিয়েছি, সেই নিয়মগুলো থেকে বাকি নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।